আসসালামু আলাইকুম। আমি খাদিজা ইসলাম, আপনাদের ক্লাস ট্রেনার, চকলেট বাইট পেজের ওনার। এই ক্লাসে আপনাদের বিজনেস সংক্রান্ত বিস্তারিত আলোচনা থাকবে, সুতরাং ক্লাসটি না টেনে খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনবেন আমার। তো প্রথমেই জানা যাক অনলাইন বিজনেসটা আপনি কেন করবেন। অনলাইন ব্যবসার মাধ্যমে আপনি আসলে নতুন অনেক অভিজ্ঞতা অর্জন করবেন, নতুন অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করতে হয়, স্ক্র্যাচ থেকে একটা জিনিসকে তৈরি করে একজন মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারছেন সেই অভিজ্ঞতা অর্জন করবেন, কিভাবে স্বাধীনভাবে কাজ করবেন সেই সব কিছুর অভিজ্ঞতা আপনি একটা অনলাইন বিজনেসে পেয়ে থাকবেন ইনশাল্লাহ। সুতরাং অসংখ্য অভিজ্ঞতা অর্জনের জন্য এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য অনলাইন বিজনেসের কোনো বিকল্প নেই। কিভাবে অনলাইন বিজনেস শুরু করবেন? অনলাইন বিজনেসে আপনার শুরুতে যা যা লাগবে: একটা ফেসবুক অ্যাকাউন্ট, স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ, যে কোনো একটা, এবং তার সাথে থাকতে হবে ইন্টারনেট কানেকশন। এই তিনটা জিনিস আপনার প্রয়োজন হবেই অনলাইন বিজনেসের ক্ষেত্রে। ফেসবুকে কিভাবে বিজনেস শুরু করবেন? প্রথমেই বলবো, আপনাকে অবশ্যই হতে হবে একজন স্মার্ট মানুষ এবং আপনাকে মোটামুটি ইংরেজি জানতে হবে। পেজ কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে। আপনাকে স্মার্ট কেন হতে হবে? আসলে বর্তমানে অনলাইনের যুগে যদি স্মার্ট না হন তাহলে একটা ব্যবসাকে টিকিয়ে রাখা অনেক মুশকিল। নিজের উদ্যোগকে টিকিয়ে রাখতে হলে স্মার্টলি চিন্তাভাবনা করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে আগাতে হবে। বর্তমানে সব কিছু ডিজিটাল সিস্টেমে চলে, তাই এই সব সিস্টেম আপনাকে বোঝার জন্য হলেও আপনাকে স্মার্ট হতে হবেই। ইংরেজি কেন জানতে হবে? ফেসবুকের মোটামুটি সব কিছুই ইংরেজিতেই লেখা থাকে। আপনি একটা বিজনেস করবেন, এই জন্য আপনাকে একটা অ্যাপস ব্যবহার করতে হবে বিজনেস সুইট নামে। বিজনেস সুইট অ্যাপসটার সকল কিছু ইংলিশে লেখা থাকে। অথবা আপনি একটা পেজ যখন ওপেন করবেন সেই জায়গার প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা স্টেপ ইংলিশে লেখা থাকবে। কাস্টমার ডিলিংয়ের ক্ষেত্রে অনেক কাস্টমার আপনার সাথে ইংলিশে কথা বলবে, সুতরাং আপনাকে কিছুটা হলেও ইংরেজি ভালো জানতে হবে। পেজ হ্যান্ডেলিংয়ের বিষয় হচ্ছে, আপনার পেজ হঠাৎ করে হ্যাক হয়ে গেলে আপনি কিভাবে সেটাকে রিকভার করবেন। আপনার পেজে কোনো ধরনের সমস্যা হলে সেই জিনিসটাকে কিভাবে রিকভার করে পেজটাকে ঠিক করা যায়, এই বিষয়গুলো বোঝা এবং পেজে কী দিবেন কী দিবেন না, এই ধরনের একটা সুন্দর চিন্তা ভাবনা আপনার মাঝে থাকতে হবে। অর্থাৎ পেজকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, পেজে কী স্টেপ থাকে সেগুলো কীভাবে ফলো করবেন এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনাকে স্মার্ট হওয়া খুবই জরুরি। যে কোনো ফেসবুক বিজনেসের 4টা স্টেপ থাকে। যেমন প্রথমটা হচ্ছে, আপনাকে একটা পেজ খুলতে হবে, অবশ্যই আপনাকে একটা পেজ খুলে নিতে হবে। 2, পেজে আপনি কি গঠনমূলক পোস্ট করবেন সেই সব ব্যাপারে আপনাকে জানতে হবে। 3, কিভাবে ওই পোস্টগুলোকে অথবা আপনার পেজকে প্রমোট করবেন, প্রচার করবেন সেই বিষয়ে আপনাকে জানতে হবে। 4, এই প্রমোশনগুলো যদি আপনি বুস্টিংয়ের মাধ্যমে করেন তাহলে সেটার আপনার রেজাল্ট কেমন আসছে, অথবা এটা আমরা বলি মেজার করা। এই মেজারমেন্ট করে আপনাকে দেখতে হবে আপনার প্রমোশন অনুযায়ী আপনার অর্ডার অথবা আপনার কাজ ঠিকভাবে এগোচ্ছে কিনা, বা আপনি সেই পরিমাণে অর্ডার পাচ্ছেন কিনা। এই প্রমোশনের একটা মেজার আপনাকে করতে হবে, অর্থাৎ প্রমোশন অনুযায়ী অর্ডার সেল ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এই ধাপগুলো ঠিকভাবে বুঝলে ফেসবুকে অনলাইন বিজনেস সুন্দরভাবে চালাতে পারবেন আপনি নিজেও। ফেসবুকে আপনার প্রোফাইল এবং পেজের পার্থক্যটা কি? আপনার প্রোফাইলটা আপনার পরিচয় বহন করে। আপনার প্রোফাইলে আপনি প্রতিদিন কি করছেন, আপনার মনের বিভিন্ন আবেগ অনুভূতি, আপনার বিভিন্ন ধরনের মোমেন্ট শেয়ারিং, এই সব কিছু ব্যক্তিগত জিনিস আপনি পোস্ট করতে পারবেন। অর্থাৎ আপনার পরিচয় ক্যারি করবে আপনার প্রোফাইল পিকচার। কিন্তু একটা বিজনেস পেজ শুধুমাত্র আপনার বিজনেস সংক্রান্ত পরিচয় বহন করবে, কোনোভাবেই সেখানে আপনার ব্যক্তিগত কোনো কিছু পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। ওইটা আপনার ব্যক্তিগত আইডি না।
কেউ যদি চিন্তা করেন যে আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি প্রথমে বিজনেস শুরু করবেন, পরবর্তীতে কখনো আপনি একটা পেজ খুলে নেবেন, আসলে এটা কোনো ধরনের প্রফেশনাল সিদ্ধান্ত নয়। প্রফেশনালি একটা কাজ শুরু করতে হলে শুরু থেকেই সেই কাজটা প্রফেশনালভাবে কোন কোন স্টেপে আগানো যায় সেটা খেয়াল রাখতে হবে। সুতরাং আপনাকে শুরুতেই একটা পেজ খুলতে হবে, প্রফেশনাল একটা পেজ খুলতে হবে। একটা প্রফেশনাল বিজনেস পেজের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? গুগলে গিয়ে facebook.com/pages লিখে সার্চ দিবেন, অথবা বর্তমানে অজস্র ইউটিউবার আছেন যারা কিনা প্রফেশনালি কিভাবে একটা পেজের অ্যাকাউন্ট খুলতে হয় ফেসবুকে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করে থাকে। তো এইভাবে আপনি ইউটিউবে সার্চ দিয়ে কিভাবে প্রফেশনালি একটা পেজ খুলতে হয় সেরকম সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিওস পাবেন। আপনি খুব ভালো ভালো ইউটিউবারদের ভিডিওগুলো দেখবেন, একটা না কয়েকটা ভিডিও দেখবেন এবং ধারণা নেবেন কিভাবে পেজ খুলতে হয়। আপনি সে অনুযায়ী একটা প্রফেশনাল বিজনেস পেজের অ্যাকাউন্ট খুলবেন। আর পেজ খোলার আগে অবশ্যই আপনাকে পেজের একটা নাম সিলেক্ট করতে হবে। নাম সিলেকশনের ব্যাপারে আমার পরামর্শ থাকবে, আপনি সহজ সাবলীলভাবে উচ্চারণ করা যায়, সুন্দরভাবে মনে রাখা যায় সহজভাবে, এইরকম একটা নাম সিলেক্ট করবেন। এমন কোনো নাম আপনি দিবেন না যেটা উচ্চারণ করতে অথবা মনে রাখতে মানুষের কষ্ট হয়। এতে করে আপনার কাস্টমার আপনার পেজের নামটা প্রায় সময় ভুলেই যাবে, হয়তো বা স্মরণও করতে পারবে না। তাই সহজ সাবলীল সুন্দর একটা পেজের নাম সিলেক্ট করবেন, আর নামটা যেন ছোট হয়। এতে করে আপনি যদি কখনো আপনার পেজের লোগো ক্রিয়েট করেন বা লোগো ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনার পেজের সেই লোগোটাও দেখতে সুন্দর হবে এবং নামটা শর্ট হওয়ার কারণে অনেকেই মনে রাখতে পারবে। তাই পেজের নাম সুন্দর এবং সাবলীল হওয়া প্রয়োজন। আর পেজের নামটি যেন হয় আপনার পেজের প্রোডাক্ট রিলেটেড। যেমন আপনি খাবার নিয়ে কাজ করছেন, আপনার পেজের নামটা যেন সেই রিলেটেডই হয়। আপনি কাপড় নিয়ে কাজ করছেন, আপনার পেজের নাম যেন কাপড় রিলেটেডই হয়। আপনি কোনো ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার পেজের নামটা যেন সেই রিলেটেডই হয়। আপনি যা নিয়ে কাজ করবেন সেই সম্পর্কীয় একটা পেজের নাম রাখার চেষ্টা করবেন। একটা পেজে আপনাকে অবশ্যই কভার ফটো ব্যবহার করতে হবে এবং প্রোফাইল ফটো ব্যবহার করতে হবে। যেহেতু বিজনেসটা আপনার, তাই শুরুতেই কখনোই অন্য কারো ছবি ব্যবহার করবেন না। নিজের তৈরি ছবি আপনি আপনার পেজের প্রোফাইল ফটোতে এবং কভার ফটোতে ব্যবহার করবেন। যদি আপনার হাতে বাজেট থাকে তাহলে আপনি আপনার পেজের একটা সুন্দর লোগো ডিজাইন করিয়ে নেবেন যে কোনো একজন ভালো ডিজাইনারের মাধ্যমে, যারা লোগো ডিজাইন করে থাকে প্রফেশনালি। অনেকেই মেসেজ করবে আপনাকে যে আমি 80 টাকা দিয়ে পেজের লোগো বানিয়ে দিব, 100 টাকা দিয়ে বানিয়ে দিব। চেষ্টা করবেন এই ধরনের মানুষদের কাছ থেকে না বানিয়ে একজন প্রফেশনাল ডিজাইনারের কাছ থেকে পেজের এটা লোগো বানাতে। এতে করে আপনার কিছু বাজেট যাবে, তবে এই কাজটা সারা জীবনের জন্য। আপনার লোগো তো বারবার চেঞ্জ হবে না, তাই না? তাই একবারেই ভালো কাউকে দিয়ে একটা সুন্দর লোগো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যারা সুন্দর কভার ফটো এবং প্রোফাইল ফটো নিয়ে কাজ করতে এক্সপার্ট, তাদেরকে দিয়ে আপনি চাইলে আপনার পেজের একটা সুন্দর কভার ফটো বা প্রোফাইল ফটো বানিয়ে নিতে পারেন। কেননা আপনার প্রোফাইল দেখেই একজন কাস্টমার যেন বুঝতে পারে আপনি সুরুচির অধিকারী এবং কাস্টমার যেন আপনার পেজের প্রতি অ্যাট্রাকটিভ হয়। আপনার পেজে কি কি আছে, আপনি কি সেল করেন, সেই ব্যাপারে সে যেন আকৃষ্ট হয়। সেভাবেই একটা পেজকে আমাদের সাজানো উচিত। একটা পেজ খোলার পর আপনার কাজ হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট পেজে আপলোড করা। এটার অর্থ হচ্ছে আপনি আপনার পেজে যে ছবিগুলো দিবেন, সেই ছবির ক্যাপশনে আপনি যা লিখবেন সেটাই আসলে কন্টেন্ট। সুতরাং আপনি আপনার পেজে যে সুন্দর সুন্দর ছবিগুলো আপলোড করবেন, সেই ছবি নিয়ে খুব বিস্তারিত এবং সাজানো গোছানো একটা কন্টেন্ট রেডি করে আপনি সেই ছবির সাথে অ্যাড করে দিবেন, যেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার কাস্টমার সুধারণা পায়। আপনাকে যেন আর তার কোনো প্রশ্ন করতে না হয়, সে যেন সেটা দেখে সহজভাবে আপনাকে অর্ডার প্লেস করতে পারে। অর্থাৎ আপনার প্রোডাক্ট নিয়ে সুন্দর ক্যাপশন খুবই জরুরি বিষয়, এবং সেটা যেন সাজানো গোছানো হয়, এলোমেলো কোনো কথা না হয়। একটা পেজ খোলার পরে আপনার খুব গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, সেটা হচ্ছে আপনার বিভিন্ন কাজের সুন্দর ফটোগ্রাফি করে পেজে আপলোড করা।
ফটোগ্রাফি নিয়ে কিছু কথা বলি এবং ছবির বিষয়ে কিছু কথা বলবো। যারা আসলেই একটা উদ্যোগ নিয়ে সামনে আগাতে চান অথবা কিছু করতে চান তাদেরকে বলবো, প্লিজ অন্য কারো ছবি বা কন্টেন্ট আপনি কখনোই নিজের পেজে আপলোড করবেন না। আপনার মাথা খাটিয়ে আপনাকে একটা কন্টেন্ট রেডি করতে হবে। একটা ক্যাপশন আপনি নিজ থেকে দিবেন, অন্য কারো ক্যাপশন কখনোই কপি করে পোস্ট করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আর অন্য কারো ছবি কখনোই ব্যবহার করবেন না, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন থাকবে। কেননা আপনারা যারা শুরু করবেন তারা হয়তোবা জানেন না, তাই বিষয়টা বলে রাখছি। অনেকেই এই ব্যাপারে ধারণা রাখেন না, তাদের ধারণা দেওয়ার জন্য আমি বলছি, যারা অন্য কারো কন্টেন্ট বা ছবি নিজের পেজে আপলোড করবেন, এটা যার কন্টেন্ট বা যার ছবি সে যদি আপনার পেজে রিপোর্ট করে অথবা তার পরিচিত কেউ যদি আপনার পেজে রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার পেজ অনেক সময় ফেসবুক থেকে ব্যান করে দিবে অথবা রেস্ট্রিক্টেড করে দিবে অথবা আপনার সেই পোস্টটা ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হবে। ফেসবুক এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট রুলস ফলো করে, সুতরাং আপনারাও খুবই স্ট্রিক্টলি এবং খুবই সেফলি চলার চেষ্টা করবেন। কখনোই কারো কন্টেন্ট, কারো ছবি ব্যবহার করবেন না, সে ছবি যত সুন্দরই হোক। আপনি আপনার প্রোডাক্ট দিয়ে পরিচিত হবেন, অন্য কারো প্রোডাক্ট দিয়ে না। এমনভাবে পরিচিতি তৈরি করবেন যেন মানুষ আপনার কাজ দেখলে বুঝতে পারে অমুক পেজের অমুকের হাতের কাজ এটা। নিজের পরিচিতি তৈরি করতে শিখুন, অন্য কারো কাজ দিয়ে নিজের পরিচিতি তৈরি করবেন না, এতে করে আপনার কোনো লাভ নেই, বরং তারই মার্কেটিং হচ্ছে, আপনার না। চেষ্টা করবেন পেজে কোনো ধরনের নেট কালেক্টেড ছবি ব্যবহার না করতে, করলেও খুবই স্বল্প সময়ের জন্য বা মাঝে মাঝে। সবসময় নেট কালেক্টেড পিকচার দিয়ে আপনি পেজে পোস্ট করছেন, এটাও কিন্তু ফেসবুক খুব ভালোভাবে দেখবে এবং আপনার পেজ রেস্ট্রিক্টেড করে দিবে। আসি ফুড ফটোগ্রাফির বিষয়ে কিছু কথা নিয়ে। আমরা সবাই জানি প্রথমে দর্শনধারী, এরপরে গুণ বিচারী। কথাটার মানে কি? প্রথমে একটা মানুষ একটা জিনিসের সৌন্দর্য দেখে, এরপর তার মাঝে কি কি গুণ আছে তা বিচার করে। সৌন্দর্যটাই মুখ্য। আমরা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রথমেই দেখি জিনিসটা কতটা সুন্দর, এটা আগে আমরা দেখি। এরপর আমরা সেটার প্রতি আকৃষ্ট হলে সেই ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করে সেই পেজে ঢুকি অথবা আমরা সেই পেজে যাই না। যদি আমার সেই পেজের প্রোডাক্টগুলো ভালো না লাগে, আমি কখনোই সেই পেজটাতে ঢুকবো না, তাই তো? কিন্তু যদি কাজটা দেখে একেবারেই ভালো লাগে অথবা এক নজরে একটা ছবি দেখলে আপনার ভালো লেগে যায়, আপনি অবশ্যই পেজটাতে ঢুকে দেখবেন সেখানে আর কি কি সেল হয়, আপনার বাজেটের মাঝে কি কি পাওয়া যায়। এটা আপনি নিজেও করবেন, তাই না? আপনার প্রোডাক্টের ফটোগ্রাফি যদি সুন্দর না হয়, তাহলে আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার কেক, আপনার চকলেট, আপনার যে কোনো ফুড আইটেম যত ভালো টেস্টেরই হোক না কেন, এইটা মানুষকে আকৃষ্ট করবে না। ধরুন আপনার ফুডের টেস্ট অন্য আরও 8-10টা পেজের থেকে আপনার ফুডের টেস্ট অনেক ভালো, কিন্তু সেটাকে আপনি কাস্টমারকে বোঝাতে পারবেন? অনলাইন বিজনেসের মধ্যে কেউ কখনো বাসায় এসে ফুড টেস্ট করে না। মানুষ আগে ছবিটা দেখে, ছবি দেখে ভালো লাগলে এরপর সেই ফুড অর্ডার করে, তারপর খেয়ে সে টেস্টটাকে চেক দেয়। সুতরাং টেস্টের আগে আপনাকে যেই চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার ফুড ফটোগ্রাফির কোয়ালিটি, আর আপনি ফুডকে কিভাবে প্রেজেন্ট করছেন সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ফটোগ্রাফি, ফুড প্রেজেন্টেশন, ফটোগ্রাফির কোয়ালিটি যেন ভালো হয়। ফটোগ্রাফি করতে হবে ডে লাইট অথবা দিনের আলোতে। যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণের আলো আছে তারা রাতেও ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু রাতের ফটোগ্রাফি থেকে দিনের আলোর ফটোগ্রাফি অথবা ন্যাচারাল লাইটের ফটোগ্রাফি খুবই সুন্দর আসে। আপনার বাসার যেই জায়গাগুলোতে ভালো আলো পড়ে, যেমন বারান্দা, বাসার ছাদ অথবা আপনার ডাইনিং টেবিল, মানে যেইখানে সুন্দর আলো পড়বে সেই জায়গাগুলোতে আপনি ফটোগ্রাফি করতে পারেন। চেষ্টা করতে হবে অবশ্যই ভালো আলোর মধ্যে ফটোগ্রাফি করা। আর ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে যদি লাল, নীল, হলুদ অনেক কিছু একসাথে থাকে, দেখতে খুবই খারাপ দেখা যাবে। ফুড ফটোগ্রাফির ক্ষেত্রে বিশেষ করে এক কালারের সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো দিলে বেশি ভালো লাগে, অথবা এখন অসংখ্য ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ
পাওয়া যায় বিভিন্ন পেজে। আপনারা সেই পেজগুলো থেকে ব্যাকড্রপ অর্ডার করে নেবেন, অথবা চাইলে আপনি ওয়াল পেইন্টিং করে নিতে পারেন আপনার মতো, যারা ভালো পেইন্টিং পারে। তারপর সেই ওয়ালটাকে আপনি আপনার ফুড ফটোগ্রাফির ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি বিভিন্ন সুন্দর সুন্দর ফটোগ্রাফিজেনিক কাপড় কিনতে পারেন, যেই কাপড়গুলো আশেপাশে দিলে অথবা আপনার ব্যাকগ্রাউন্ডে রাখলে ছবি সুন্দর আসবে। এরকম কাপড় মানে কিন্তু আবার সব ধরনের কাপড় না, কিছু সুন্দর কাপড় ব্যাকগ্রাউন্ডে রাখলে সুন্দর লাগে। যেমন আমরা বিয়ে বাড়ি ডেকোরেশনগুলোর মধ্যে দেখি, তারা ব্যাকগ্রাউন্ডে কিছু সুন্দর সুন্দর কাপড় রাখে, যেগুলো তাদের ছবিকে, তাদের ডেকোরেশনকে আরও ফুটিয়ে তোলে। আপনারা সেই ধরনের কাপড় আপনার ফুড ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডের সাথে আপনাকে ব্যবহার করতে হবে বিভিন্ন প্রপস হচ্ছে, যেমন আপনি একটা কেকের ছবি তুলছেন, এই কেকটা যদি হয় চকলেট কেক, আপনি আশেপাশে কিছু চকো চিপস ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, কিছু কোকো পাউডার ডাস্ট করে দিতে পারেন আশেপাশে, এতে করে খুব সুন্দর লাগবে দেখতে। অথবা বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এই যে বললাম ব্যাকড্রপে কাপড়, এই ধরনের কাপড় ব্যবহার করা, বিভিন্ন ধরনের আশেপাশে ছোট ছোট আনুষঙ্গিক জিনিস রাখা, এগুলো আপনার ফটোগ্রাফির প্রপস। এগুলো আপনার ফটোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। আমি এমন অনেকেই দেখেছি যারা অনেক ভালো কাজ করে, যাদের খাবারের টেস্টও অনেক ভালো, কিন্তু তাদের সেল খুবই কম। অথচ তার থেকে অন্য আরেকজন যার খাবারের স্বাদ ওনার থেকে একটু কম, অথবা কোয়ালিটি ওনার থেকে কিছুটা কম, সে মানুষটা খুব ভালো সেল করছে। এই রিজনটা হচ্ছে একমাত্র ফুড ফটোগ্রাফির কারণে। যে মানুষটা খুব ভালো রান্না করছে, সে ভালো ফটো তুলতে পারছে না, যার কারণে তার খাবারের প্রতি যে আকর্ষণটা মানুষের বাড়বে, এটা বাড়ছে না। আর যে তার থেকে একটু কম ভালো পারে, তার ফুড ফটোগ্রাফি সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, যার কারণে মানুষ তার প্রোডাক্টের দিকে আগ্রহ নিয়ে আগাচ্ছে। সুতরাং ফটোগ্রাফি খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর ফটোগ্রাফির ক্ষেত্রে ওই যে বললাম, অনেক কালারের জিনিসপত্র একসাথে রাখবেন না, এটা ভালো দেখায় না। আপনার ফটোগ্রাফিটাই নষ্ট করার জন্য যথেষ্ট অনেক কিছু একসাথে ব্যবহার করা, অনেক হিজিবিজি করা যাবে না। ফটোগ্রাফি যেন হয় খুব সিম্পল বাট এলিগেন্ট। আর ফুড ফটোগ্রাফি কিভাবে করবেন, কিভাবে আপনি স্মার্ট ওয়েতে ফুড ফটোগ্রাফি করতে পারবেন বা প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন, এগুলোর ক্ষেত্রেও আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারেন। আর চেষ্টা করবেন দেশের বাহিরের ফুড ফটোগ্রাফি ভিডিওগুলো দেখার জন্য, এতে করে আপনারা স্মার্ট, সিম্পল, এলিগেন্ট ফটোগ্রাফিগুলো শিখতে পারবেন। সুন্দরভাবে ফটোগ্রাফি করার পর আপনার যে দায়িত্ব, সেটা হচ্ছে সেই ছবিটাকে এডিট করা। এডিট করার জন্য আপনি কয়েকটি অ্যাপস ব্যবহার করতে পারেন। তার মাঝে কয়েকটি নাম আমি বলছি: স্ন্যাপসিড, স্ন্যাপচ্যাট, অ্যাডোব লাইটরুম, এরকম আরও অসংখ্য ফটো এডিটের অ্যাপস নামিয়ে নিতে পারেন। আপনারা প্লে স্টোরে সার্চ করলে অসংখ্য ফটোগ্রাফি এডিটের অ্যাপস পেয়ে যাবেন। আপনারা সেইগুলো যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, আপনার ফটোগ্রাফি যেন কখনোই বেশি এডিট না হয়। যেমন আপনার একটা প্রোডাক্ট দেখতে একটা কালার, আপনি এডিট করে তার কালারই চেঞ্জ করে ফেলেছেন, এতে করে হবে কি, জিনিসটার ন্যাচারাল যে লুক সেটা নষ্ট হয়ে যাবে। এখন আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন তার সাথে যদি আপনার ছবির প্রোডাক্টের কোনো মিলই না থাকে, কাস্টমার কিন্তু অবশ্যই হাতে পেয়ে সেটা রিটার্ন করে দিতে পারে। এতে লসটা আপনারই হবে এবং কাস্টমার চিন্তা করবে আপনি ফ্রড ওয়েতে বিজনেস করছেন। সুতরাং এডিটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কমন সেন্স রেখে স্মার্টলি ফটো এডিট করতে হবে। ফটোর যে ন্যাচারাল একটা কালার, সেটাকে খুব বেশি বাড়ানো কমানো যাবে না। যেভাবে করলে একটা ফটোকে ন্যাচারাল লাগবে সেইটুকু এডিট আপনাকে করতে হবে। আর বিভিন্ন ফটোগ্রাফি আইডিয়া বা বিভিন্ন কেক ডিজাইনের আইডিয়ার জন্য আপনারা একটা অ্যাপস ব্যবহার করতে পারেন। সেটাতে আপনারা অসংখ্য কেক ডিজাইন, অসংখ্য ফটোগ্রাফি, অসংখ্য ব্যাকগ্রাউন্ডস আইডিয়া, এসব কিছু আপনারা পেয়ে যাবেন। এরকম একটা অ্যাপসের নাম হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্টটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তবে এই পিন্টারেস্ট অ্যাপসটা ওয়াইফাই দিয়ে চলে, মোবাইল ইন্টারনেট দিয়ে এই অ্যাপসটা ঠিকভাবে চলবে না।
যদি চলেও তাহলে খুবই স্লোলি, এটা ওয়াইফাই দিয়েই চলবে। এরপর আসি কাস্টমার সার্ভিস নিয়ে। কাস্টমার আপনার সাথে যত রুড বিহেভই করুক না কেন, আপনাকে খুব পোলাইটলি তার রিপ্লাই দিতে হবে। ভদ্রভাবে বিনয়ের সাথে সুন্দরভাবে কাস্টমার হ্যান্ডলিং করা জানতে হবে। কেননা অনেক কাস্টমারই বারবার আপনাকে একটা জিনিস নিয়ে প্রশ্ন করবে, হয়তো সে তখন কিনছে না, কিন্তু সে যে ইন ফিউচারে কখনো আপনার কাস্টমার হবে না তা তো আপনি জানেন না। তাই তার সাথে কোনো ধরনের অ্যারোগেন্স না দেখিয়ে আপনাকে সুন্দরভাবে তার প্রত্যেকটা রিপ্লাই দিয়ে যেতে হবে। কাস্টমার হ্যান্ডলিং অনেক বড় বিষয়, আর তার থেকে বড় বিষয় হচ্ছে রিপিট কাস্টমার পাওয়া। আপনার কাস্টমার হ্যান্ডলিং যদি ভালো না হয়, আপনি কখনোই রিপিট কাস্টমার পাবেন না। আর যদি আপনার কাস্টমার হ্যান্ডলিং ভালো হয়, কাস্টমার সার্ভিস সুন্দর হয়, দেখবেন যে আপনার রিপিট কাস্টমার দিয়ে আপনার একটা পেজ ঠিকঠাক মতো চলছে। সুতরাং কাস্টমার সার্ভিস খুবই কেয়ারফুলি দিতে হবে। কাস্টমারের সাথে কথা বলার সময় খুবই ফ্রিকুয়েন্টলি কথা বলতে হবে, মানে তাকে বোঝাতে হবে যে আপনার সাথে সে কথা বলে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, এইভাবে বোঝাতে হবে তাকে, যেন সে ফ্রিকুয়েন্টলি আপনার সাথে কথা বলতে পারে, ফ্রি হয়ে যায় আপনার সাথে কথা বলতে বলতে। তার কাছে যেন ভালো লাগে যে এই পেজের ওনারের ব্যবহার খুবই ভালো, অ্যান্ড যখনই তার এরকম কোনো প্রোডাক্ট দরকার পড়বে আপনার পেজের মতো বিভিন্ন প্রোডাক্ট, তখনই যেন সে আপনাকে স্মরণ করে যে ওই পেজের ওনারের ব্যবহার খুবই ভালো এবং তার প্রোডাক্টও খুবই ভালো। আপনার সম্পর্কে কাস্টমারের সুধারণা বজায় রাখতে হবে। এক কথায় কাস্টমারকে খুব ভ্যালুয়েবল ফিল করাতে হবে। আমরা প্রত্যেকেই এটা চাই যে আমরা অন্য কেউ আমাদেরকে খুব ভ্যালুয়েবল ফিল করাক। তো ঠিক তেমনি প্রত্যেকটা কাস্টমার একটা অনলাইন পেজে এসে এটাই চায় যে তাকে যেন খুব প্রায়োরিটি দেওয়া হয়। সো এই বিষয়টা সম্পূর্ণভাবে বজায় রাখতে হবে, তাকে প্রায়োরিটি দিয়ে ভ্যালু দিয়ে সুন্দর করে কথা বলতে হবে। আর কাস্টমার ডিলিংয়ের পরে তাকে বলে দিতে হবে যদি আপনার প্রোডাক্টটা সে রিসিভ করে, তবে যেন সে টেস্ট করে খুব সুন্দর একটা রিভিউ আপনাকে দেয়, তার মতামত বা তার অনুভূতি যেন আপনার সাথে প্রকাশ করে। এটা আপনার পেজের রিভিউ অপশনে গিয়ে যদি দেয় তাহলে তো খুবই ভালো। আপনি তাকে বলে দিবেন যে আপনি পেজের রিভিউ অপশনে গিয়ে আমাকে একটু সুন্দর রিভিউ দিবেন যদি আমার প্রোডাক্ট ভালো লাগে, অথবা বলবেন আপনাকে মেসেজ দিয়ে যেন সে তার অনুভূতিটা জানায়, ভালো হোক অথবা খারাপ হোক। আপনি এভাবেই কথাটা লিখতে পারেন যে আপু অথবা ভাইয়া, আমার প্রোডাক্টটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার অনুভূতি বা আপনার মতামত আমাদের সাথে প্লিজ শেয়ার করবেন প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে। যদি আপনার অনুভূতি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনার অনুভূতি খারাপ হয় অবশ্যই সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সে অনুযায়ী আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, অথবা পরবর্তীবারে আমরা আরও ভালো দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে তাদের সাথে সুন্দর করে একটা রিভিউ শেয়ারের বিষয় বলে রাখবেন। পেজের প্রচারণার ক্ষেত্রে আপনি মাঝে মাঝে আপনার পেজ থেকে ছোটোখাটো লাইভ করতে পারেন। সেটা অবশ্যই যেন অপ্রাসঙ্গিক না হয়। আপনি কি কি প্রোডাক্ট সেল করেন সে বিষয়ে কথা বলার জন্য বা আপনার প্রোডাক্টের আইটেমের বিষয়ে কথা বলার জন্য আপনি আপনার কাস্টমারদের সাথে সরাসরি কানেক্টেড হতে পেজে মাঝে মাঝে লাইভ করবেন। এতে করে মানুষের আস্থা, বিশ্বাস এগুলো বাড়বে আপনার প্রতি। কারণ এখন অনেকেই অনলাইন পেজকে ঠিকমতো বিশ্বাস করতে চায় না, শুধুমাত্র অসংখ্য প্রতারকদের সংখ্যা বেড়েছে বলে। তাই আপনাকেই আপনার বিশ্বাসের যে জায়গাটা সেটা গড়ে তুলতে হবে। মাঝে মাঝে পেজে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দিতে পারেন আপনার প্রোডাক্ট নিয়ে, তবে মিউজিক অ্যাড করবেন না। মিউজিক অ্যাড করলে কপিরাইট ক্লেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনার শর্ট ভিডিওর মধ্যে আপনি মিউজিক অ্যাড করা থেকে বিরত থাকবেন। পেজে আপনি যা যা করবেন না, প্রথমেই বলেছিলাম অন্য কারো কন্টেন্ট অথবা ফটো আপনি ব্যবহার করবেন না আপনার পেজে। কোনো ধরনের ভাইরাল টপিক নিয়ে আপনি আপনার পেজে আলোচনা করবেন না। ফেসবুক প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক বেশি রেস্ট্রিকশন ফলো করে। আপনার পেজের প্রতিটি পোস্ট বা ভিডিও তারা অবজার্ভ করবে, আপনার প্রতিটি ক্যাপশনও কিন্তু তারা অবজার্ভ করবে। ফেসবুকের গাইডলাইন্স যদি ব্রেক করেন তাহলে কিন্তু আপনার পেজ থেকে সেই ধরনের বিভিন্ন পোস্ট রিমুভ করে দিবে, আপনার পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। ইন ফিউচারে যেন পেজের কোনো ধরনের মার্কেটিং আপনি করতে না পারেন সেগুলো বন্ধ করে দেওয়া হবে, বিভিন্ন ধরনের মনিটাইজেশন অফ করে দেওয়া হবে। যেমন আপনাদের সুবিধার জন্য আমি একটা কথা বলে রাখি, আমি একবার আমার পেজে আমসত্ত্বের ছবি দিয়েছিলাম। আমসত্ত্বগুলো একটু কোনা কোনা করে ট্রায়াঙ্গেল শেপে কাটা ছিল, সেটা দেখে ফেসবুক আমার পোস্টটাকে রিমুভ করে দিয়েছে। তাদের কাছে নাকি মনে হয়েছে যে এটা দেখতে একটা অস্ত্রের মতো। সুতরাং ছবি দেওয়ার ক্ষেত্রেও আপনাকে খুব বেশি ভালো মতো চিন্তা করে তারপর ছবি আপলোড করতে হবে।
আমার আলোচনা থেকে বুঝতেই পারছেন যে ফেসবুক প্রতিটি বিষয় নিয়ে কতটা কনসার্ন, তাই আপনাকে অনেক বেশি কনসার্ন হতে হবে। বিজনেসের অন্যতম মূল একটা বিষয় হচ্ছে আপনার প্রোডাক্ট প্যাকেজিং। আপনি প্রোডাক্ট ভালো তৈরি করেন কিন্তু আপনার প্যাকেজিং সুন্দর না, তাহলে অনেকেই আপনার পেজ থেকে আকর্ষণ বা আপনার পেজের প্রতি যে তাদের একটা ভালো লাগা কাজ করবে, এটা হবে না, আর এটা নষ্ট হয়ে যাবে, মানে আপনার পেজের ইমেজটা নষ্ট হয়ে যাবে কাস্টমারের কাছে। সুতরাং প্রোডাক্ট প্যাকেজিংয়ের দিকে অনেক গুরুত্ব দিতে হবে। যদি আমি কেকের বিষয় ধরি, তাহলে দেখুন একটা কেকে প্যাকেজিংয়ের ক্ষেত্রে কী কী লাগে। যেহেতু কেকের মধ্যে আপনি কেক বোর্ড ব্যবহার করেছেন, তাই আপনার লাগবে একটা কেক বক্স। কেক বক্স আপনি বাজারে কিনতেই পেয়ে যাবেন, যেগুলো 1 কেজি বা 1.5 কেজি পর্যন্ত বা 2 কেজি পর্যন্ত একটা কেককে ক্যারি করতে পারবে। কিন্তু এর থেকে ভারী কেক হলে বা উঁচু কেক হলে আপনাকে সেই কেকের একটা বক্স নিজে বানিয়ে নিতে হবে, অথবা যারা বক্স বানায় তাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে হবে। কেক বক্স অনেক ধরনের হয়, কোনো বক্স হয় ট্রান্সপারেন্ট, কোনো বক্স হয় পাতলা কাগজের, কোনো বক্স হয় কার্টুন কাগজের। সো যেই কেক বক্স আপনার ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন আপনার বাজেট এবং কাস্টমারের বাজেট অনুযায়ী। কেননা আপনি ভালো কেক বক্স ব্যবহার করলে অবশ্যই সেই টাকাটা আপনাকে কাস্টমারের থেকে রাখতে হবে। তাই আপনি আপনার কাস্টমার বেজের বাজেটটা চিন্তা করে সে অনুযায়ী বক্স ব্যবহার করবেন। কেক বক্সের পর আসে কেক ব্যাগের বিষয়ে। কেক ব্যাগ দিবেন, তারপর দিতে হবে একটা কেক নাইফ। এই বিষয়গুলো হচ্ছে আপনার প্যাকেজিংয়ের মধ্যে পড়ে। তারপর আসি স্টিকার বা আপনার লোগোর বিষয়ে। যদি আপনার বাজেট ভালো থাকে শুরুতে, তাহলে লোগো বানিয়ে নেবেন, অথবা আপনি শুরুর দিকে এত খরচ করতে না চাইলে একটা ছোট্ট নোট কাগজের মতো নিয়ে সেই কাগজের মধ্যে আপনার শপ নেম, আপনার শপ অ্যাড্রেস অ্যান্ড নাম্বার, তারপর কাস্টমারকে একটা উইশ লিস্ট বা আপনার এখান থেকে পারচেস করার জন্য একটা ধন্যবাদ জানিয়ে ছোট একটা নোট লিখে সেটা আপনি বক্সের মধ্যে গ্লু দিয়ে আটকে দিতে পারেন। এটা করতে পারেন শুরুর দিকে। যখন আপনি আস্তে আস্তে একটা ভালো পর্যায়ে যাবেন, আপনি একটু বাজেট খরচ করে কিছু স্টিকার বানিয়ে নেবেন সুন্দর করে। সেই পেজের স্টিকারগুলো আপনি আপনার কেক বক্সে, কেক বোর্ডে লাগিয়ে দিবেন। এতে করে আপনার মার্কেটিংটা ভালো হবে। তারপর আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার ক্যাশ মেমোটা রাখবেন। প্রয়োজন পড়লে যদি কখনও কাস্টমার বলে যে ক্যাশ মেমো দিবেন না, তাহলে দিবেন না। এছাড়া আপনি প্রত্যেক কাস্টমারের বক্সে, কেক বক্সের সাইডে ক্যাশ মেমোটা দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে কেক। আর আমরা যদি চকলেটের ক্ষেত্রে ভাবি, তাহলে চকলেটেও আমাদের সুন্দর সুন্দর প্যাকেজিং ব্যবহার করতে হবে, যেই প্যাকেজিংটা কাস্টমারের কাছে প্রিমিয়াম কোয়ালিটির লাগবে। আপনি কাস্টমারকে কতটা ভ্যালুয়েবল ফিল করাতে পারছেন তার উপর ডিপেন্ড করে সে আপনার রিপিট কাস্টমার হবে কিনা। আপনি এমন প্যাকেজিং ব্যবহার করলেন যে আপনার চকলেটটা ডেলিভারি দিতে গিয়ে ভেঙে গেল, তাহলে কিন্তু সে কষ্ট পাবে, সে আনহ্যাপি হবে, আপনার পেজের উপর থেকে তার বিশ্বাসটা চলে যাবে। আর যদি আপনার প্যাকেজিং সুন্দর হয়, চকলেটটা ঠিক মতো পৌঁছায়, তার মানে কাস্টমার খুব খুশি। তো এইভাবে আপনি যত ধরনের ফুড নিয়ে কাজ করবেন বা যা নিয়ে কাজ করেন না কেন, সেগুলোর প্যাকেজিং যেন খুবই সুন্দর হয় দেখতে, এবং সেটা যেন কাস্টমারকে ভ্যালুয়েবল ফিল করা এবং কাস্টমার যেন স্যাটিসফাইড হয়, এই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।